আপনাদের স্বাগত জানাই। আমি আমার রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সম্পর্কের বা কূটনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতির আজকের পরিপ্রেক্ষিতে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটি নাম হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দায়িত্ব গ্রহণের সময় ৩-০ তত্ত্ব বা জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট ও জিরো নেট কার্বন এমিশনের মতো আদর্শিক স্বপ্ন দেখিয়েছিলেন। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, এটি অবশ্য বিভিন্ন সময় তিনি আন্তর্জাতিকভাবে বলেছেন, কিন্তু বাংলাদেশেও বলেছেন এবং সম্প্রতি লন্ডনেও তিনি ওই একই কথা বলেছেন। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 10 মাসে যেন ব্যর্থতার 3টি শূন্যই বাস্তবতায় রূপ দিয়েছে: শূন্য সংস্কার, শূন্য বিচার এবং শূন্য নিরপেক্ষতা। এই সরকারের সবচেয়ে বড় অর্জন যেন দাঁড়িয়েছে নিজেদের নিরঙ্কুশ ব্যর্থতাকে প্রতিষ্ঠা করা। এই ব্যর্থতার গল্প শুরু হয়েছিল আশাবাদের মোড়কে। মানুষ ভেবেছিল দীর্ঘ সময়ের শেখ হাসিনার সরকারের দমন পীড়নের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং গ্রহণযোগ্য নির্বাচনের একটা নতুন সূচনা হবে। কিন্তু সময় যত গড়িয়েছে, দৃশ্যপটে উন্মোচিত হয়েছে একের পর এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, পক্ষপাতিত্ব, দুর্নীতি আর অদূরদর্শী নীতি। বিশেষ করে ডক্টর ইউনূস এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কর্মকাণ্ডে জনমনে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ এবং অবিশ্বাস। গত 10 মাসের সংস্কারের নামে যা হয়েছে তা যেন শুধুই চমক। নানা নাম দিয়ে কমিশন গঠন, বিদেশি বিশেষজ্ঞদের আমদানি, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি নেই। গণমাধ্যম সংস্কার কমিশন থেকে শুরু করে রাজনৈতিক সংস্কারের নানা প্রস্তাব বাস্তবতা বিবর্জিত, স্বার্থান্বেষী এবং গভীর পক্ষপাতদুষ্ট। একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থ অপচয় হয়েছে, অন্যদিকে নীতি নির্ধারণে সাধারণ মানুষের অংশগ্রহণ তো দূরের কথা, প্রকৃত রাজনৈতিক শক্তিগুলোকেও উপেক্ষা করা হয়েছে। এই সময়ের অর্থাৎ গত 10 মাসের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জুলাই গণহত্যার বিচার। কিন্তু আজও সেই বিচার দৃশ্যমান হয়নি, বরং প্রহসনের মতো মামলা দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করবার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে নিরীহ মানুষকে হয়রানি করা হয়েছে মিথ্যা মামলার জালে। এতে করে ন্যায় বিচারের আশা যেন মুখ থুবড়ে পড়েছে। রাজনৈতিক পক্ষপাতিত্বের যে অভিযোগ এই সরকারকে ঘিরে ক্রমেই উচ্চকণ্ঠ হচ্ছে, সেটির পেছনে এমন প্রহসনমূলক বিচারিক ব্যবস্থাই দায়ী, এবং এর পেছনে, এই ব্যবস্থার পেছনে সরকার তো অবশ্যই দায়ী। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার যেভাবে জাতীয় নাগরিক পার্টিকে, এনসিপিকে অঘোষিত পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাতে করে সরকার নিরপেক্ষ থাকার ভানটুকুও রাখতে পারছে না। তার প্রতিফলন দেখা গেছে নির্বাচন প্রসঙ্গে। অতীতে সব তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে নির্বাচন করেছে, অথচ এই সরকার 10 মাস পেরিয়ে এখনো সময় ক্ষেপণ করছে। প্রথমে বলা হয়েছিল ডিসেম্বর, পরে জুন, এখন আবার এপ্রিলে একতরফা নির্বাচনের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংকটকে আরো গভীর করা হয়েছে। এনসিপির দল গোছানো শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এই বার্তাই যেন এখন উন্মুক্ত গোপন। এই সময়টাতে দেশের অর্থনীতিও আমরা দেখেছি বা ছিল তীব্র ধাক্কার মধ্যে। একদিকে ডক্টর ইউনূস নিজে বারবার বিদেশ সফরে ব্যস্ত থেকেছেন। 10 মাসে 11 বার বিদেশ সফর, এক অনন্য রেকর্ড, এবং একটি ছাড়া বাকিগুলো রাষ্ট্রীয় সফর নয়। অন্যদিকে দেশের ভিসা নীতি হয়ে উঠেছে প্রতিকূল। সৌদি আরব, আরব আমিরাত, থাইল্যান্ড, এমনকি ভিয়েতনামও ভিসা বন্ধ রেখেছে। ইউরোপের দরজাও কার্যত বন্ধ, অথচ এই সময়ে তার নিজস্ব প্রতিষ্ঠানের জন্য মওকুফ হয়েছে শত শত কোটি টাকার কর। পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স, সরকারি শেয়ারে পরিবর্তন। একজন অন্তর্বর্তী সরকার প্রধান ব্যক্তিগতভাবে যেভাবে লাভবান হয়েছেন, তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বিরল বললেও অত্যুক্তি হবে না। এত অল্প সময়ের মধ্যে কোনো চক্ষু লজ্জাও নেই সরকারের। অর্থনৈতিক দিক থেকে দেখলে একদিকে রেমিটেন্স এবং রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে ঠিকই, প্রায় $9 বিলিয়ন বেশি এসছে গত অর্থ বছরের তুলনায়, তবুও রিজার্ভ বাড়েনি, বরং কমেছে। কারণ হিসেবে দেখা যাচ্ছে বিদেশি বিনিয়োগ, অনুদান
এবং ঋণ প্রবাহ ভয়াবহভাবে কমেছে। একদিকে $3.61 বিলিয়ন ঘাটতি এই তিন খাতে, অন্যদিকে বাড়তি আমদানি ও সেবা খাতে ব্যয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বের বকেয়া ঋণ পরিশোধের দায়। ফলে ডলারের সংকট দূর হলো, রিজার্ভে ইতিবাচক পরিবর্তন নেই। রিজার্ভের পাশাপাশি বিনিয়োগ খাতেও চলছে চরম স্থবিরতা। বিডার বর্তমান চেয়ারম্যানের উদ্যোগ সত্ত্বেও বিদেশি বিনিয়োগ বাড়েনি। আমরা সামিট দেখেছি, ইনভেস্টমেন্ট সামিট দেখেছি। রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উচ্চ সুদহার, এই তিন বড় প্রতিবন্ধকতা দেশি বিদেশি উভয় বিনিয়োগকারীকেই দূরে সরিয়ে দিয়েছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসছে বিপজ্জনক হারে। 7.50% প্রবৃদ্ধি গত কয়েক বছরের মধ্যে অন্যতম সর্বনিম্ন। মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে 27%, অর্থাৎ নতুন কারখানা তৈরি তো হচ্ছেই না, পুরনো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। কাজ হারাচ্ছে মানুষ, বাড়ছে বেকারত্ব। সামগ্রিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, ব্যাংক খাতের দুর্দশা এবং রাজনৈতিক অনিশ্চয়তার চাপে দেশের অর্থনীতি আজ প্রায় অচল অবস্থায়। অথচ এই অবস্থার জন্য কোনো কার্যকর পদক্ষেপ বা দিক নির্দেশনা সরকার থেকে পাওয়া যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং অযোগ্য উপদেষ্টাদের ক্ষমতার চরম অপব্যবহার। এর মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কে সরকার এবং বিএনপির যে ভিন্ন ভিন্ন অবস্থান, সেখানে আমরা আশা করি যে জনগণের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক শক্তির ভারসাম্য বিবেচনা নিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ঘোষণা যদি সরকার প্রধান দেন, তাহলে হয়তো দেশে স্বস্তির পথ খুঁজে পাওয়া যাবে। নইলে আজকের এই শূন্যের রাজনীতি আগামীতে ডেকে আনবে এক অন্ধকার ভবিষ্যৎ, যেখানে ফ্যাসিবাদের পুনর্বাসন কিংবা আরো ভয়াবহ অনিশ্চয়তা অপেক্ষা করছে আমাদের জন্য। বাংলাদেশের সামনে এখন আমার মতে দুটো পথ। একদিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবার সুযোগ। অন্যদিকে পক্ষপাতদুষ্ট শাসন ব্যবস্থার চাপে আরেকটি সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাত্রা। এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে হাঁটব। এক শূন্যের জায়গা থেকে আরেক শূন্যে যাব, নাকি সেই শূন্যতা ভেঙে একটা নতুন সূচনা করব। এটাই আগামী দিনের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন, এবং এই প্রশ্নের মীমাংসা বা সুরাহা যত দ্রুত হবে ততই মঙ্গল। শেষ করবার আগে বলি, এটাও ফোন সংক্রান্ত একটা এটিকেট। সেটা হচ্ছে, আমি এর আগে বলেছি যে খাবার টেবিলে কথা বলা যতটা সম্ভব ভালো, কিন্তু খেতে খেতে ফোনে কথা বলা সেটা পরিহার করা খুব জরুরি। এবং কেউ মুখে খাবার আছে তিনি যেন কথা না বলেন, সেটা আমি আগে বলেছি। মুখে খাবার রেখে কথা না বলা, আর খেতে খেতে খাবার সময় অন্যের সঙ্গে টেলিফোনে কথা না বলা। আরেকটা প্রবণতা আমি অনেকের মধ্যে দেখি, হয়তো একজনের সঙ্গে অপর প্রান্তে ফোনে কথা বলছেন, বলতে বলতে তার কাছে থাকা আরেকজনকে ফোনে ধরিয়ে দিচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে। অপর প্রান্তে যিনি আছেন তিনিও জানেন না হয়তো ওই ব্যক্তির সঙ্গে তার কথা হবে, আর এই প্রান্তে যিনি আছেন তিনিও জানেন না, কিন্তু আচ্ছা ওনার সঙ্গে কথা বলেন। এটাও খুব ভালো জিনিস নয়, কারণ যে দুজনকে আপনি ফোনে ধরিয়ে দিচ্ছেন তারা আসলে কথা বলতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা ওই মুহূর্তে চাইছেন কিনা সেটা বিবেচনায় রাখা দরকার। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।